أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ডে 2 তে আছি। আলহামদুলিল্লাহ আমি আম, সবার কাছ থেকে হোমওয়ার্ক অলমোস্ট পেয়েছি, একজন দুইজন বাদে। এবং যাদের হোমওয়ার্ক পেয়েছি সবারই কিছু না কিছু আমি ফিডব্যাক দিয়ে দিয়েছি। হোমওয়ার্ক গুলা নিয়ে আমি একটু আলোচনা করে পড়ায় যাব। অল্প একটু আলোচনা করে নিব, তার আগে কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি হোমওয়ার্ক গুলার ভিতরে দুই ধরনের হোমওয়ার্ক ছিল। একটা ছিল হচ্ছে পেজ ধরে পুরা আম, অক্ষরগুলা লেখা, বিভিন্ন ফর্মে লেখা। সেটা অনেকেই দিয়েছেন, সবার হাতে লেখেই ভালো হয়েছে, মানে সবাই মোটামুটি ফলো করে গেছেন। আর যেটা 2 নাম্বার যেটা কোশ্চেন ছিল, সেটা ছিল হচ্ছে আমি কিছু আয়াত দিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে 3টা অক্ষর খুঁজে বের করতে বলেছিলাম। একটা ছিল হচ্ছে আলিফ, একটা ওয়া, একটা ইয়া। এই 3টা অক্ষর আমি খুঁজতে বলেছিলাম এবং মোরালেস সবাই অ্যাটেম্প করেছেন। দুই এক জায়গায় কয়েকজনের ভুল হয়েছে, আমি সেগুলা তাদেরকে ঠিক করে দিয়েছি সাথে সাথে। তার মধ্যেও কেউ কেউ হয়তো বুঝতে পারেননি। আম, তো আমি জাস্ট গড়পড়তে একটু বলে দিই যেসব প্রবলেম গুলো ছিল। আর একটা জিনিস যেটা কমন, সবারই একটু কনফিউশন ছিল, সেই কনফিউশন থাকাটাই স্বাভাবিক। এবং সেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব, যাতে সেই কনফিউশনটা পরে ক্লাসে আর থাকবে না ইনশাআল্লাহ। দেখেন, 1 নম্বরে কারোর তেমন কোনো সমস্যা হয়নি আমার দেখা মতে। এ তে সবারই ঠিক আছে। বি তেও মোটামুটি ঠিক ছিল। এই যে বি তে যেখানে গয়েন, গয়েনের সাথে যে আলিফটা, এই আলিফটা অনেকে মিস করেছিলেন প্রথমবারে, পরে আমি তখন বলে দিলাম এখানে আরেকটা আলিফ আছে, খুঁজে বের করেন। তারপরে তারা খুঁজে টুজে বের করেছে। সি তে এসে অনেকে এই হামজাটাকে অনেকে আলিফ মনে করেছে। এই ঠিক আগে এটা অনেকে কনফিউজ ছিলেন, বাট এটা হামজা। হামজা নিয়ে আমরা আজকে ক্লাস করব, সো আমরা বুঝে যাব কোনটা হামজা। আর এই যে বায়ের নিচে একটা ইয়া, বায়ের নিচে একটা ইয়া, এই ইয়াটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল, অনেকেই ইয়াটা ফার্স্টে ধরতে পারেনি। তেমন কঠিন কিন্তু এটা না, কারণ আমরা যেটা ইয়ার যে 3টা 4টা ফর্ম দেখেছিলাম, যে এন্ডিং ইয়া, এন্ডিং ইয়াতে এরকম একটা ইয়া আছে যে কানেক্টেড ইয়া, যেখানে নোক্তা থাকে না। সবসময় যে নোক্তা থাকবে ইয়াতে এমন কোনো কথা নেই, হ্যাঁ। ইয়া কিন্তু যখন এন্ডিং হয় সবসময় ইয়াতে নোক্তা থাকে না। তো ইয়া যখন মাঝখানে হয় বা শুরুতে হয় শব্দের, তখন ইয়াতে নোক্তা থাকে। তো ইয়া সবসময় নোক্তা দিয়েই চিনবে এমন কোনো কথা নেই। ইয়ার এরকম একটা 6 টাইপের চেহারা হলে আমরা বুঝে নেবো এটা ইয়া। তো ইয়া আবার যখন ইয়ার উপরে যখন আলিফ থাকে তখন আর সে ইয়া থাকে না, সেটা আলিফ হয়ে যায়। সেটা অনেকেই ঠিক করেছে যে হ্যাঁ, এখানে ইয়া আসলে ইয়া না, এটা আলিফ, যেহেতু এটা তর, এটা ইয়ার উপরে আলিফ আছে। তো এটা মোটামুটি সবাই ঠিক করেছে। কনফিউশন সবার ভিতরে আমি দেখেছি, অনেকের মানে ম্যাক্সিমামের ভিতরে এই এই জিনিসটা নিয়ে, এই যে আল্লাহর সাথে যে এক আলিফের মতো, অনেকে এটাকে আলিফ কনসিডার করেছেন। এই জিনিসটা এখানেও আছে, এখানেও অনেকে আলিফ কনসিডার করেছেন। তো এটা আসলে আলিফ না, এটা হামজা। আমি হামজাটা আজকে পড়াবো যে হামজা কি জিনিস, দেখতে কেমন। আর এই যে ছোট্ট একটা আলিফ, ফার পরে ছোট্ট আলিফ, এটাও অনেকে মিস করে গেছে। এই আলিফটা, এই আলিফটা লাগবে আমাদের, কারণ হচ্ছে ফা এখানে হালকা একটু টান হবে। এই আলিফটার ওই জন্য ব্যবহার হয়। যাই হোক, এমনি ওভারঅলি অ্যাটেম্প গুলা ঠিক ছিল, প্রথম দিন হিসেবে ঠিকই আছে। ইনশাল্লাহ যত আমরা আগাবো এই এক্সারসাইজটা আমাদের বাড়তে থাকবে। এবং এই এক্সারসাইজটা আমি চেষ্টা করব আরো প্রায় 7-8 দিন এই এক্সারসাইজটা দিতে, মানে এই ধরনের এক্সারসাইজ যেখানে আমি আয়াত দিয়ে দিব, সেখান থেকে অক্ষর খুঁজতে হবে। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমি আমার আহ, কেউ মনে হয় লেখার চেষ্টা করছেন, কিছু করতে গেলে এখানে চলে আসবে। যাই হোক, তো আমি এখানে এইটা চেষ্টা করে দেখেছি যে আমার স্টুডেন্টদের মধ্যে, এবং ইভেন আমি যখন নিজে শুরু করেছিলাম তখন এই জিনিসটা হতো। সেটা হচ্ছে যে অক্ষর চেনাতে কনফিউশন থাকতো। তো আমার উদ্দেশ্য থাকবে যে আমরা অ্যাটলিস্ট 8 থেকে 10টা ক্লাসের মধ্যে অক্ষরগতভাবে কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। যেমন আমার আলহামদুলিল্লাহ এখন আমি হয়তো অনেক বছর পড়ার কারণে আমি কনফিডেন্ট, বাট আমি বলবো যে এর কনফিডেন্সের জন্য বেশি দিন লাগে না। মানে 2-3 মাস, মানে আমরা তো সপ্তাহে একটা ক্লাস করি, তো ধরলাম 8টা থেকে 10টা ক্লাসের মধ্যে অক্ষরগত ভাবে আমাদের 100% শিওর হতে হবে। মানে এইটা 100%, উচ্চারণ ভুল হোক, এটা হোক সেটা হোক, সেটা অন্য কথা, কিন্তু এইটা আলিফ কি, এইটা হামজা, এটা হা না এটা গয়েন, এই কনফিউশন রাখা যাবেই না কোরআন পড়তে গেলে। কারণ তাহলে আমাদের সব সময় আমরা এটা নিয়ে স্ট্রাগল করবো। সো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার মেন উদ্দেশ্য থাকবে যেভাবেই হোক আমরা এই অক্ষর চেনায় ভুল করতে পারবো না। তো যাই হোক, এই হোমওয়ার্কে তেমন কোনো প্রবলেম ছিল না। আহ আলহামদুলিল্লাহ সবার অ্যাটেম্পটই ভালো হয়েছে। হ্যাঁ। কারোর কি কোনো স্পেশাল কোনো কিছু ছিল যেটা আলোচনা করতে চান, না হলে আমি আজকে পড়াই।
প্রসিড করবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের পড়াটা হচ্ছে আমরা দুটো অক্ষর শিখবো। আমি হয়তো প্রথম দিকে যারা একটু আগে পড়তে পারেন বা আগে পড়েছেন তাদের হয়তো একটু মনে হতে পারে যে এত স্লো যাচ্ছি, মানে এত স্লো কেন যাচ্ছি। আমি যেটা বললাম, আমার মেন উদ্দেশ্য থাকবে দুটো। একটা হচ্ছে যে আমি কোনোভাবেই অক্ষর চেনা মিস করতে চাই না, এবং সেকেন্ড হচ্ছে যে আমি কোনোভাবেই অক্ষরের উচ্চারণে ভুল করতে চাই না। আহ, উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আস্তে আস্তে ক্লাস করলেই বুঝতে পারবেন, যে একটা উচ্চারণ ভুল হওয়ার কারণে আরেকটা শব্দ পরিণত হয় এবং তার অর্থ ভিন্ন হয়ে যায়। এবং যেহেতু আমরা সবাই বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, আমরা আসলে অ্যারাবিক ব্যাপারগুলো অনেকটা খেয়াল করি না বা বুঝিও না। আমরা ধরে নিই সব ঠিকই উচ্চারণ করছি, কিন্তু আসলে কিন্তু অর্থ ওদিকে চেঞ্জ হয়ে যায়। সো আমাদের এই দুটো জিনিসের প্রতি মেইনলি ফোকাস করতে হবে প্রথম 8-10টা ক্লাসে, যে অক্ষর চেনা এবং তার উচ্চারণ। এবং অনেকগুলা অক্ষর আমাদের আমরা একই রকম করে ফেলি, ভাবি যে আমরা একই উচ্চারণ, কিন্তু আসলে এক উচ্চারণ না, একটু ভাগ থাকবে। সেই জন্য আমি খুব ধীরে ধীরে যাব। তো আমরা প্রথম দিন শিখেছিলাম তিনটা, একটা হচ্ছে আলিফ, ওয়াও অ্যান্ড ইয়া। আজকে শিখবো হচ্ছে হামজা অ্যান্ড হচ্ছে হা। দেখেন আমি একটু অন্যভাবে উচ্চারণ করলাম, হা। এই হা আর একটা হা আছে আরবিকে, দুই ধরনের হা আছে, কিন্তু আমাদের বাংলা শব্দে কিন্তু হা একটা। ইভেন ইংলিশতেও যখন আমরা বলি, দেখি আমরা হেইচ দেখি একটা। সো হা অ্যারাবিকে দুটো। সো আমাদের দুটো দুই রকম জায়গা থেকে উচ্চারণ হবে মুখের, আমরা সেইখান থেকেই উচ্চারণ করব, কোনোভাবেই আমরা অন্য কোনো জায়গা থেকে উচ্চারণ করব না। ঠিক যেখান থেকে উচ্চারণ করা দরকার সেখান থেকেই করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আগের দিনের পড়াটাই একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মুখের যে 5টা মেইন জায়গা থেকে উচ্চারণ হয়, সেই 5টা জায়গার উপরে ভিত্তি করে আমাদের মাখারিজ পয়েন্ট, মানে মাখারিজ পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্ট থেকে সাউন্ডটা বের হয়, সেই পয়েন্টটাকে 5টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নাজাল, মাউথ ক্যাভিটি, থ্রট, লিপস অ্যান্ড টাং। টাং দিয়ে সম্ভবত বেশি শব্দ, বেশি অক্ষর উচ্চারিত হবে। তো মোটামুটি এই 5টা জোন থেকেই মেনলি উচ্চারণগুলো হবে। এবং এই 5টা জোনকে আমি এরকম একটা পিকচারের মাধ্যমে সবগুলা অক্ষরকে একটা ছবির মধ্যে দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে একটা পিডিএফ আকারে দিয়ে দিব। সবচেয়ে ভালো হয় আপনারা এইটাকে প্রিন্ট আউট করে সামনে রেখে দেবেন, একটু বড় করে প্রিন্ট করবেন, পারলে A3 সাইজে বা যে কোনো একটা বড় সাইজে, যাতে আপনি যেখানে পড়তে বসেন বা যেখানে জায়গায় চোখের সামনে থাকে, বারবার দেখলেই যাতে মনে পড়ে যে এইটা আমি উচ্চারণ করব জিভের সামনে থেকে, এটা আমি উচ্চারণ করবো জিভের মাঝখান থেকে, দাঁতের সামনে থেকে। সো এই ছবিটা যেন চোখের মধ্যে ভাসে। কিন্তু এটা আমরা ডিটেলে যাব প্রত্যেকটা অক্ষর নিয়ে নিয়ে, কিন্তু এইটা একটা মানে হলিস্টিক ভিউ। আচ্ছা, এখানে দেখেন আমরা আজকে আগে যে 3টা অক্ষর শিখেছি সেটা হচ্ছে মাউথ ক্যাভিটির ওপর থেকে, ওয়াও, ইয়া, আলিফ। এই 3টা হচ্ছে একদম ওপরে, যেখানে কেউ কারোর সাথে জয়েন্ট হচ্ছে না, এখান থেকে বের হয়ে আছে আলিফ, ইয়া, ওয়া। কিন্তু আজকে যে দুটো শিখবো সেটা হচ্ছে হা, এই দেখেন নিচের এই হা এন্ড হামজা। এই জায়গাটাকে বলা হচ্ছে থ্রট, মানে আমাদের কণ্ঠনালী। আমাদের কণ্ঠনালীকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একদম নিচের পার্টটা, যেটা অনেকটা বুকের কাছাকাছি, মানে যেখান থেকে আমাদের গলাটা আমাদের শরীরের বুকের সাথে জয়েন্ট হলো সেই জায়গা থেকে। তারপরে মাঝামাঝি একটা জায়গা, তারপরে একদম একটু ওপরের দিকে, যেটা মোটামুটি আমাদের মানে মুখের কাছাকাছি এসে যে কণ্ঠনালীটা শেষ হলো। এই 3টা জায়গায় ভাগ করা হয়েছে। তাহলে থ্রোটটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে দুইটা দুইটা করে অক্ষর। তো একদম প্রথমে যাব আমরা নিচের থেকে, একদম নিচে, যেটা ভিতর থেকে উচ্চারণ হবে, অলমোস্ট মনে হবে বুকের ভিতর থেকে সাউন্ডটা আসছে। সেই জায়গা থেকে দুইটা, সেটা হচ্ছে হা অ্যান্ড হামজা। হা অ্যান্ড হামজা। হ্যাঁ, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। নেক্সট ক্লাসে আমরা এই দুটা শিখবো, আইন অ্যান্ড হ্যা। আইন অ্যান্ড হ্যা, এই দুটাও একটু স্পেসিফিক। সো আজকে আমরা এটার মধ্যে যাব না, কিন্তু জাস্ট দেখিয়ে রাখি যে দুই ধরনের হা আছে। দেখেন এই যে কণ্ঠনালীর মাঝখান থেকে যে হ্যাঁ আমি উচ্চারণ করছি, দেখেন, হ্যাঁ। আর এই নিচেরটা উচ্চারণ করছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুইটা দুই রকম। সো আমি কাল নেক্সট ক্লাসে যখন আমি এই হ্যাঁটা দেখব, তখন আজকের ক্লাসের এই হায়ের ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো দুটো আমি একদিনে করে কনফিউশন ক্রিয়েট করতে চাচ্ছি না, আমরা আজকে শুধু হাটা শিখি, বড় হাটা। হ্যাঁ, দেখেন হাটা আসছে হচ্ছে কন্ঠনালীর একদম নিচের থেকে, বটম অফ দ্য থ্রোট। হ্যাঁ, এই বটম অফ দ্য থ্রোট থেকে যখন একটা হা উচ্চারণ হবে, তখন আমরা কিছুটা ইংলিশতে আমরা যখন বলি হ্যালো, আপনি হ্যালো বলার চেষ্টা করে দেখেন এবং বুকে হাত দেন, বুকের কাছে বা গলার একদম শেষের দিকে, বুক যেখানে মিলেছে এখানে হাত দিয়ে দেখেন, ওখানে একটা ভাইব্রেশন হয়। হ্যাঁ,
হ্যাঁ। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যালো, এইখান থেকে হ্যাঁ উচ্চারণ হবে। হ্যাঁ, এই হাটা, এবং এই হাটা দেখতে এরকম এরকম পেঁচানো টাইপের একটা হা। এই হাটা সব জায়গায় একটু পেঁচানো, এরকম গোল গোল দুটো থাকে, কখনো এরকম থাকে, শুরুতে হলে এরকম থাকে, মাঝখানে থাকলে এরকম একটু দুইটা পাতার মতো থাকে, আর শেষে থাকলে এরকম হয়, শেষে থাকলে এরকম চেহারা হয়। আর এক ধরনেরও হয়, এই এই একই হা যখন এরকম গোল টাইপের হয়, হ্যাঁ, যখন সে কারোর সাথে যুক্ত হয় না, যেখানে নিচেরটা সদরাহ। হ্যাঁ, সদরাহু, এই যে সদ র, র এর সাথে হ কিন্তু মেলেনি, আলাদা আছে, ডিসকানেক্টেড। সো এই এক্স মানে হচ্ছে এখানে একটা অক্ষর আছে এবং তার সাথে কোনো কিছু কানেক্টেড না। এই হচ্ছে এক্স মানে। আপনারা যখন খাতায় লিখেছেন অনেকে ভেবেছেন যে কি এক্স এর মানে কি। তো এক্স মানে হচ্ছে, দেখেন আগের গুলাতে ইট ইজ কানেক্টেড, যেমন এটা এন্ড, এটা এন্ড হলো এর আগে যে অক্ষরটা ছিল তার সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, যেমন ধরেন এই যে এইটা আল্লাহু, আল্লাহ, এখানে কিন্তু এই লামের সাথে এই হাটা কানেক্টেড। তো যখন কানেক্টেড হয়ে একটা শব্দের শেষে এই হাটা ব্যবহার হয়, তখন সেটা এরকম চেহারা হয়, যদি কানেক্টেড হয়। আর যদি ডিসকানেক্টেড হয়, যেমন দেখেন সদ রহু, এই সদ রহুর সাথে র এর সাথে হা কিন্তু কানেক্টেড না, ইটস সেপারেটেড। বাট এন্ড অফ দ্য ওয়ার্ড, এন্ড অফ দ্য ওয়ার্ডে যদি সেপারেটেড হা হয়, তখন এরকম গোল টাইপের চেহারা হয়। এইটুকু ক্লিয়ার? আনমিউট করতে পারেন, আমরা কথা বলতে বলতে শিখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ভাইয়া আরেকবার যদি বলতেন প্লিজ। আচ্ছা, এই যে হাটা শিখছি, হাটা হচ্ছে বটম অফ দ্য থ্রোট, উচ্চারণটা হবে একটু মানে বড় করে হা, মুখটা খুলে হা, হা, হা। আমরা ধরেন অনেক জোরে হাঁপাচ্ছি, হয়তো দৌড়ে এসেছি, ধর হা, হা, এই হাটা ওখান থেকে আসবে, হা, হা, মানে আপনার ইউ ক্যান ফিল যে একদম ভিতর থেকে আসছে, ঠিক আছে? এ, এবং আপনি ফিল করার জন্য একটা ইংলিশ অক্ষর ট্রাই করতে পারেন, একটা ইংলিশ শব্দ, যেখানে আমরা বলি হ্যালো। যখন আমরা হ্যালো বলি, তখন কিন্তু আমাদের হাটা ভিতর থেকে আসে। এইটুকু কি ক্লিয়ার যে কোথা থেকে আসছে হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার। আমরা এক এক করে সবাইকে একটু ট্রাই করি। আমার আমার লিস্টে যারা আছে এক এক করে আমি সবাইকে নাম বলি, আর সবাই একটু বলেন আমার সাথে। এবং সেটা বলার আগে আমি একটা টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখেন হায়ের উপরে শকুন আছে, শকুন চিহ্ন। তো এটাকে আমরা পরে শিখবো, এটাকে বলা হচ্ছে শকুন হলে ওখানে একটা ধাক্কা খায়। তো আমরা এখানে হামজা ফাথা আ, তাহলে আ থেকে হায় আসলে বলবো আহ। হ্যাঁ, তো এই আহটা আমরা এখন প্র্যাকটিস করবো, যে আহ বলতে পারি নাকি। আহটা যত ভিতর থেকে আসবে তত হায়ের উচ্চারণটা আমরা শিখতে পারবো। হ্যাঁ, আশফাক, তুমি ট্রাই করো দেখি প্রথমে আহ। আর এটা তোমার মাঝখান থেকে আসতেছে হা, তোমার তোমার বুকে তুমি হাত দিয়ে বলো আহ। হ্যাঁ, কিছুটা হয়েছে, গুড। এইটা প্র্যাকটিস করতে, আহ, আহ। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। রীতি, বলো আহ। আহ আহ আবার বলো আহ আহ। হ্যাঁ, তোমার সাথে যে আপা আছে তাকেও বলতে বলো আহ আহ। হ্যাঁ, ঠিক আছে। আহ এইটা আমরা মোটামুটি অভ্যস্ত। আমরা বাংলায় যে হা বলি সেটা আসলে এই হাই, অলমোস্ট আমরা বুকের থেকে হা বলি। আমরা মাঝখান থেকে হা খুব একটা বলি না। অ্যারাবিকের দুইটা হা আছে, এই জন্য আমরা ওই হাটা নেক্সট দিন শিখবো। ওটা একটু একটু ডিফিকাল্ট, বিকজ আমরা রেগুলার ওই উচ্চারণটা করি না। বাট দিস হা ইজ অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার টু আস। আমরা বাংলায় যে হা বলি বা ইংলিশতে রেগুলার যে হা গুলা বলি, সবগুলো ভিতর থেকে আমরা আনি। তো হা। আচ্ছা, মোশাররফ ভাই, আপনার যদি কাশি থাকে ঠিক আছে, এখন দরকার নেই, আমি পরে যাচ্ছি। আনিশা, আনিশ কিবরিয়া আপা, আপনি বলেন। আনমিউট করতে হবে, সবাই আনমিউট করে আমার সাথে কথা বলতে হবে, না নাহলে আমরা উচ্চারণটা শিখবো না তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, গুড। আহ ইমতিয়াজ ভাই বলেন তো হ্যাঁ, হ্যাঁ আরো বড় করে আহ। হামজা হ্যাঁ আহ বলেন, আহ, এটা বলেন আহ। হচ্ছে না তো, আরো আহ জোরে সাউন্ড হবে আহ। আচ্ছা, ঠিক আছে। ইভান আর নুসরাত, আপনি আগে ইভান বলেন তো আহ আহ। আচ্ছা, নুসরাত বলেন আহ। না, আমি আমার থেকে বলছি হ্যাঁ আহ বলেন, আমি ইভানেরটা মিউট করে দিছি। আহ আহ আহ, আপনাদের ওখানে দুইটা মাইক মনে হয়, একটা মাইক বন্ধ করলে হবে। আচ্ছা, ঠিক আছে। আম, ফাইজা, ফাইজা আপা বলেন তো
আহ আরেকটু জোরে। হ্যাঁ হ্যাঁ, আহ। হ্যাঁ, আহ। আচ্ছা, আমরা এটা আরেকটু প্র্যাকটিস করতে পারি। যেমন ধরেন, আমরা এখানে যদি বলি আল্লাহ, আল্লাহ যখন বলবো হাটা ভিতর থেকে আসবে, হা কিন্তু সামনের থেকে আসবে না। আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, সাদিয়া আঞ্জুম বলো তো। আহ আল্লাহ বলো তো, আল্লাহ। আল্লাহ গুড, ঠিক আছে। একটু বাচ্চাদের মতো হচ্ছে, চিল্লে চিল্লে পড়ছি, বাট দ্যাট ইজ দ্য ওয়ে উই উইল লার্ন ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়াহিদা বলো। আল্লাহ আল্লাহ। এরকম একটা, আল্লাহ হ্যাঁ মানে ওই দম ছেড়ে আমরা যেমন অনেক কষ্ট পাই, দুঃখ পাই, বলি না হায় হায়, ওরকম হাহ, এরকম আল্লাহ ভিতর থেকে আসবে। আল্লাহ হ্যাঁ, ঠিক আছে। জাহিদ ভাই বলেন। আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাসলিমা আপা বলেন আল্লাহ। আনমিউট করতে হবে, নাহলে তো প্র্যাকটিস করা যাবে না। আচ্ছা, কেউ বাকি আছে যারা প্র্যাকটিস করেননি? Allah. আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সাইফ ভাই, আপনারটা পাইছি আমি, দাঁড়ান। হুম। জীবন ভাই বলেন নাই, জীবন ভাই বলেন তো। আহ আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই হাটা একটু ভিতর থেকে আসবে। মাসুদ ভাই আপনি মনে হয় বাইরে আছেন, বাট প্র্যাকটিসটা মনে রাখেন। আল্লাহ। হা। আল্লাহ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সরি, আপা। আমি আসলে আনমিউট করতে পারছিলাম না তখন, তাই আমি হ্যাঁ, আসলে রেসপন্স করতে পারিনি। ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম। আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, গুড। আমরা যেন এরকম সাউন্ড না আসে, আল্লাহ। হ্যাঁ, এরকম যেটা সাউন্ড আসবে, এটা অন্য আরেকটা হা। হ্যাঁ, ওই হাটা আমরা পরে শিখবো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ভাইয়া দুইটা হায়ের মধ্যে একটু উচ্চারণ করে দেখান তো। এখন দেখালে তো মিলিয়ে ফেলবেন, বাট ভাই আমি একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। এটা তো আ- হা। আচ্ছা, এটা হচ্ছে হা, আর ওটা হবে হচ্ছে হা। 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 ওইটা হচ্ছে হা, হা। মানে ধরেন ওইটার ক্লাসে আমি বলবো, তবে এখন একটু বলে রাখি চট করে। সেটা হচ্ছে ধরেন, আমরা অনেক সময় অনেকে আস্তে আস্তে কথা বলার সময় বই না, বাহ বাহ বাহ, আস্তে আস্তে হা, ওই রকম হা হা, এরকম মুহাম্মদ, রহমান, রাহিম, রহিম, হা এরকম বড় করে হবে না, রহিম রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহ, ওইটা হচ্ছে ওই হ। আর আমরা যখন বলবো যে হেদায়া, হেদায়া, হ্যাঁ, ও তখন হা ভিতর থেকে আসবে, হুনালিকা, হুনালিকা, হুম, শাহিদা, শাহিদা, এটা হচ্ছে হা ভিতর থেকে আসবে। তো ওই নেক্সট ক্লাসে গিয়ে আমরা এই দুইটা হা একসাথে করবো ইনশাল্লাহ, তখন আরো ক্লিয়ার হবে। আপাতত হাটা ভিতর থেকে, যত পারবো ভিতর থেকে, যার যত ভিতর থেকে হা আসবে, ট্রাই করবো ওখান থেকে হাটা উচ্চারণ করতে। আচ্ছা, তাহলে আমরা হায়ের চেহারাটা মনে রাখার চেষ্টা করি। আমরা যখন পেজ বাই পেজ লিখবো, তখন কিন্তু এই হাটা মনে রাখতে হবে যে এই হাটা কোন হা, মানে এই হা দেখে যেন ওই হা কনফিউজ না হয়, এই হাটা ভিতর থেকে আসবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা উচ্চারণ হবে কোত্থেকে? বটম অফ আওয়ার থ্রোট, অলমোস্ট বুকের কাছাকাছি জায়গা থেকে। দেখেন এই লোকটার যে গলাটা, গলাটা একদম শেষ হয়ে প্রায় মানে বুকের কাছাকাছি চলে গেছে, এখান থেকে সে উচ্চারণ করছে। হুম, তো মোটামুটি এটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে হামজা। হামজাটা আহ, এটা বিভিন্ন রকমের চেহারা আছে, এই জন্য আমি একটু কালারফুল দিয়ে চেষ্টা করছি, বাট তা যেখান থেকে উচ্চারণ হবে সেটা ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু এটা হচ্ছে আ উচ্চারণ হবে, আ, আ, আ। হ্যাঁ, এই আ যেটা, এই আটা ওই ভিতর থেকে উচ্চারণ হবে, আ, আ। আমরা মুখটা খুলে আ, আ, হ্যাঁ, যেরকম করে হা করলাম ওরকম করে আ, এরকম হবে। হুম, যেমন এখানে যদি বলি আসমা, 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 একদম পুরা আসমা। হ্যাঁ, আ, আ, আসমা। হ্যাঁ, তো এখন এই হামজাটা আসলে উচ্চারণ কঠিন কিছু না, আমরা মোটামুটি জানি। যেটা আমরা একদিন আলিফ বলে চালাতাম, ও সেটা আসলে আলিফ না, ওটা হচ্ছে হামজা। এখন এই হামজাটা আহ বিভিন্ন রকমের চেহারা আছে, সেই চেহারাগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। ওপরে চারটা দেখেন, আমরা দেখলে মোটামুটি বুঝতে পারি, যেহেতু উল্টা দুই আছে।
সেই হামজাটা এরকম হতে পারে, ইন্ডিভিজুয়াল হামজা হতে পারে, যেমন দেখেন এরকম আসমা, লাস্টে হামজা আছে আসমান, হ্যাঁ, এরকম চেহারা হতে পারে। আবার হতে পারে ওয়াও এর উপরে হামজা হতে পারে, ওয়াও এর উপরে যখন হামজা হবে ওয়াও আর থাকবে না, ইট উইল বিকাম আ হামজা। যেমন এটা হচ্ছে মুলিম, হ্যাঁ, মুলিম না, মুলিম, হ্যাঁ, যেহেতু হামজা আছে। তারপরে এইখানে দেখেন হামজা আলিফের উপরে আছে, হ্যাঁ, এটা হচ্ছে কাসি, হ্যাঁ। তো আলিফের উপরে থাকতে পারে, ওয়াও এর উপরে থাকতে পারে, ইয়ার উপরে থাকতে পারে, আবার হামজা ইন্ডিভিজুয়াল একাও থাকতে পারে। এই সবগুলাকে মানে এটাকে বলছে হামজাতুল কাতা, হ্যাঁ, হামজাতুল কাতা। এটা হচ্ছে এই 4 রকমের হামজা চেহারা হতে পারে, এটা আমরা মোটামুটি পরিচিত। এবং আমাদের যে পরীক্ষাটা মানে এটা ছিল, অ্যাসাইনমেন্টটা ছিল, এখানে আমরা সবাই এই হামজাগুলো চিনতে পেরেছি, তাই না? এই যেখানে এই 2 লেখা ছিল উল্টা 2, সেটা আমরা দেখে চিনতে পেরেছিলাম। কিন্তু এই যে নিচে আর একটা হামজা ছিল এরকম ঢেউ খেলার মতো, আমরা এটাকে আলিফ ভেবেছিলাম, অনেকেই এটা ভেবেছিলাম, তাই না? তা আমি তাদেরকে বলেছি যে না, এটা আলিফ না, আলিফের মাথার উপরে কিচ্ছু থাকে না, আলিফের উপরে কোনো হারাকা থাকে না, আর আলিফের উপরে ঢেউ খেলা থাকলে সেটা আলিফ না। এই জন্য গত ক্লাসে আমি অনেককেই বলেছিলাম এটা আলিফ না, আলিফ না, আলিফ না। কারণ হচ্ছে এটা হামজাতুল ওয়াসল, এটা নামটা মনে রাখেন। এই হামজাতুল ওয়াসেলের উপরে আমাদের পুরো একটা ক্লাস হবে, একটা 1 ঘন্টা ক্লাসই আমরা করব হামজাতুল ওয়াসিল। হামজাতুল ওয়াসিলটা আপনি এই আমরা যে মাদানী মুসাফটাতে ইউজ করব, সেই মাদানী মুসাফে সব জায়গায় আপনি হামজাতুল ওয়াসিল পাবেন, কিন্তু আপনি যদি পুরানো কোনো কোরআন পড়েন সেখানে পাবেন না। যেমন ধরেন আমি এরকম একটা একটু এক্সাম্পল হিসেবে দেখাই, হামজা আর আলিফ, যারা আমরা বাংলাদেশে কোরআন পড়েছিলাম বা এই কোরআন এখনো যাদের পাওয়া যায়, যাদের বাসায় আছে, এই আলহামদু সূরা দেখেন আমি 2 ভাগে ভাগ করে দেখাচ্ছি, 2 সাইডে। ডান দিকে যেটা, এটা হচ্ছে মাদানী মুসাফ, এইটাই আমরা এখন ফলো করবো ইনশাল্লাহ। এখানে দেখেন এই যে একদম উপরে বিসমিল্লাহ, এই যে আল্লাহ, আল্লাহ শুরুতে এখানে এরা হামজাতুল ওয়াসিল ইউজ করেছে। আমার সাথে সবাই দেখতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। এক্স্যাক্টলি বাম দিকে যখন আমি পুরানো বাংলাদেশি ওল্ড মুসাফটা দেখছি, দেখেন এখানে আলিফ দেখাচ্ছে, তাই না? সো ইউনিভার্সালি দিস ইজ নট আলিফ, দিস ইজ আ হামজা। হ্যাঁ, এটা হামজা, কিন্তু আমরা একদিন আলিফ বলে জানতাম। আলিফ বলে তখনই জানবো যখন সেটা আসলে এরকম ছোট্ট আলিফ হবে, অথবা শব্দের শেষে আলিফ হবে। আলিফ দিয়ে কখনোই কোনো শব্দ শুরু করব না। এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আলিফ ক্যানট বি ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড। হ্যাঁ, বিগিনিং অফ দ্য ওয়ার্ডে আলিফ থাকতে পারবে না। যদি আলিফের মতো দেখতে কেউ থাকে বিগিনিং অফ দ্য ওয়ার্ড, সেখানে ওটাকে আমরা হামজা হিসেবে কনসিডার করবো, দ্যাটস নট আলিফ। তো এখন এই মাদানী মুসাফের সাথে যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন, দেখেন এইখানে আলহামদু, আলহামদু লামের উপরে সুকুন, তার আগে এটা কি? এটা হামজাতুল ওয়াসিল। কিন্তু পুরানো বাংলাদেশি মুসাফে দেখেন হামজা দেয় নাই, দিছে কি আলিফের উপরে জবর, বা আমরা যেটা ফাথা বলি সেটা দিয়ে দিছে। দ্যাট ইজ আচ্ছা, দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে আমরা পুরানো মুসাবে যেটাকে আলিফ জানতাম সেটা আসলে আলিফ না, কারণ এটা হামজা। এটা ডিফারেন্ট টাইপস অফ হামজা, এই হামজার নাম হচ্ছে হামজাতুল ওয়াসল। হুম, জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। হামজাতুল ওয়াসল যখন থাকবে তখন কি এটা একেবারেই সাউন্ডটা কি একদম কোয়াইট মানে কোনো কি সাউন্ড হবে, নাকি আমরা কি সাউন্ড করব, নাকি হামজাতুল ওয়াসল যখন থাকবে তখন একদম সাইলেন্ট হয়ে যাবে? ভেরি গুড কোশ্চেন। ওইটা ওইটা এটা নিয়ে আমরা বললাম যে একটা পুরা ক্লাস করব হামজাতুল ক্লাস ওয়াসিলের। করবো, আচ্ছা। সেখানে আমরা এটা শিখবো যে এই হামজাতুল ওয়াসিলের উচ্চারণটা কি হবে। আপনি খুব ভালো একটা কোশ্চেন করছেন। এই হামজাতুল কারণ ভাইয়া ওয়াসিল, আমি এক জায়গায় দেখছি যে হামজাতুল ওয়াসল যখন থাকে তখন সাউন্ডটা সাইলেন্ট হয়ে যায়, কিন্তু এখানে আবার আমরা আলহামদু পড়তেছি এটা হ্যাঁ, হামজাতুল ওয়াসলটা এইটাই দিয়েই। এইটাই আমরা একটা ক্লাস করব, সেখানে আমরা জানবো যে কখন আমরা হামজাতুল ওয়াসিল পড়বো, কখন আমরা হামজাতুল ওয়াসিল পড়বো না। বাট আচ্ছা, এখন ইনশাল্লাহ। আপাতত শর্টকাট জানার জন্য মনে রাখেন, সেটা হচ্ছে যদি কখনো হামজাতুল ওয়াসিল শব্দের মাঝখানে বা বাক্যের মাঝখানে আসে, আমরা সেটা পড়বো না। যেমন দেখেন এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বি থেকে যখন লামে চলে যাচ্ছে রব্বিল আলামিন, সেখানে আমরা হামজাতুল ওয়াসিল পড়বো না, বি আচ্ছা, থেকে লামে চলে যাবো রাব্বিল আলামিন। বাট আলহামদুলিল্লাহ। যদি আমরা শব্দ শুরু করি বা পড়া শুরু করি হামজাতুল ওয়াসিল থেকে, তখন আমরা হামজাতুল ওয়াসিল পড়বো। যেমন এখানে আলহামদু, এখানে আমার কোনো উপায় নাই এই হামজাতুল ওয়াসিল উচ্চারণ না করে, ঠিক আছে? জি। এই ক্ষেত্রে কিভাবে এটা উচ্চারণ হবে, এটা কি আ হবে না ই হবে না উ হবে, হুম, সেইটা জানার জন্য আমাদের একটা ক্লাস করতে হবে।
হ্যাঁ, ইনশাআল্লাহ সেটা একটা ক্লাস থাকবে যেখানে আমি বলে দিব যে যখন এরকম একটা সিনারিও হবে, যেমন এখানে আমি সোজা সাপটা একটা নর্মাল হিসাব বলে দিই যে হামজাতুল ওয়াসিল যখন হয়, তার মানে হামজাতুল ওয়াসিলের উপরে যখন জবর হয় বা ফাথা হয়, এটা তখনই হয় যখন ঠিক তার পরেরটা লাম হয়। এটা আচ্ছা একটা শর্টকাট, যে যদি কোনো কারণে হামজাতুল ওয়াসিল দিয়ে শুরু হয় কিন্তু যদি পরেরটা লাম হয় তখন হবে আল। সবাই বুঝতেছেন আমার সাথে? জি জি আমি বাকিরা বুঝতেছি। একটু আনমিউট করে না, কথা বলি কথা বলি। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার? আমাকে কি হ্যাঁ শুনতে হ্যাঁ পান ভাইয়া? বুঝতেছি দেখুন আমি সবার হ্যাঁ কথা শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। জি বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন যে হামজাতুল ওয়াসিল ম্যাক্সিমাম সময় আল হবে, মানে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় ই হবে, কোন কোন সময় সে উও হবে। হ্যাঁ, এই ই এবং উ কখন হবে সেইটা শেখার জন্য আমরা একটা ক্লাসে যাব, মানে একটা ক্লাস শিখবো। সেই ক্লাসে আমরা পুরো আমি ডিটেইলে বুঝাবো যে কখন হামজাতুল ওয়াসিলের উচ্চারণ ই বা উ হবে। বাট মোস্ট কেসেস, 90% কেসেসে সেটা উচ্চারণ হবে। হ্যাঁ, আবার এটাও মনে রাখতে হবে ইটস নট আলিফ, এটা হামজা। তো আমরা কি শিখলাম? আলিফ, আলিফ দিয়ে শব্দে শুরু হয় না। হ্যাঁ, ওইখানে শব্দে শুরু হয় হামজাতুল ওয়াসিল দিয়ে অথবা হামজা দিয়ে। এবং হামজাতুল ওয়াসিলের যে হারাকা, মানে এটা কি হবে না ই হবে না উ হবে, এটা আমরা জানতে পারবো একটা রুলস এর মধ্যে দিয়ে। সেই রুলসটা আমরা পরে শিখবো। বাট ইন জেনারেল যদি হামজাতুল ওয়াসিলের ইমিডিয়েট পরে একটা লাম থাকে তাহলে সাধারণত হামজাতুল ওয়াসিলটা উচ্চারণ হবে। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, সাম কেসেস এটা ই বা উ হবে। এইটুকু পর্যন্ত সামারি ক্লিয়ার? জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এখন এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দেই। এইখানে দেখো এহদিনাস সিরাতু, তাই না? আমি এখানে আহদিনাস সিরাতু বলতেছি। না। হ্যাঁ, এই সেম জিনিসটা আমি যদি বাংলা মুসাব বাংলাদেশিটা দেখেন, দেখেন এখানে আলিফের নিচে জের দিয়ে দিছে, তাই না? এইটা এইটা বাংলাদেশি ওই মুসাবে আগের দিনে দিত, এখন আর দিবে না। আপনি যদি মানে কোন ইউনিভার্সাল মুসাবে যান দেখবেন হামজাতুল ওয়াসিল দেওয়া। এবং দেন ইউ হ্যাভ টু নো দ্য রুলস, যে কেন এটা হলো, কেন হলো না। ওই রুলসটা আমরা একটা ক্লাসে করব ইনশাল্লাহ। তখন আমরা জানতে পারবো যে কখন এটা হয় কখন হয়। সেটার জন্য আমাদের প্রায় 10-12টা ক্লাস ওয়েট করতে হবে, নট টুডে। বাট জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে প্রথম লাইনে আমরা যখন আলহামদু বললাম, আবার ইহদিনায় বললাম, ইট ক্যান হ্যাপেন। সো হতে পারে, ই হতে পারে, উও হতে পারে। হ্যাঁ, এবং এইটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, এটা এটা আলিফ না। তো ফরহাদ ভাই, জি, তাহলে এই যে উসমানী মুসাফে তাহলে কি এটা সবসময় একই ফন্টেই থাকতেছে, বাট উচ্চারণটা তাহলে আমাদেরকে ফাইন্ড আউট ওটা শিখতে হবে যে কিভাবে কখন কি উচ্চারণ হচ্ছে। এক্স্যাক্টলি, যেটা ইনশাল্লাহ। যেটা বাংলা মুসাফে যেটা আর কি জের জবর পেশ দিয়ে বোঝানো হয়েছে, হ্যাঁ, এখানে ফাত্তা বা দম্মা বা কেসরা এগুলো থাকবে না, থাকবে না। এই কিন্তু শুধুমাত্র এটা আমাদের হামজাতুল ওয়াসিলের আচ্ছা ক্ষেত্রে। easy। এটা কেন হয় না হয় সেটা আমি পরে একসময় আলোচনা করবো, জাস্ট আচ্ছা আপাতত ঠিক এটা আছে। জেনে রাখেন যে এভাবে আমরা শিখবো। এবং হুম। এটা আরেকটা কারণ হচ্ছে দিস ইজ দ্য ইউনিভার্সাল রুল, মানে আমরা এভাবেই আসলে পড়ার কথা। আমাদের বাংলাদেশি যে মুসাফটা আমরা দেখি বা ছোটবেলায় দেখেছি, আপনি যদি এখন যদি কোনো মাদ্রাসাতে যান, বাংলাদেশি কোনো মাদ্রাসাতে, তারা কিন্তু এইটা আর পড়ে না। তারা কিন্তু এই মাদানী মুসাব রিলেটেড মুসাব পড়ে, এরকম আলিফের উপরে ফাথা দিয়ে পড়ে না। বিকজ ইউনিভার্সালি দিস ইজ রং। আলিফ এর উপরে কখনোই আপনি ফাথা, কাসরা, দাম্মা দিতে পারবেন না। কারণ আলিফ ইজ অনলি ইউজড ফর মাদ পারপাস। মাদ মানে হচ্ছে এক্সটেনশন। ধরুন আমি এখানে বললাম হচ্ছে যে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি টান দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম এই যে টান দিলাম। আলিফ ইজ অনলি ইউজড ফর এক্সটেনশন, মানে একটু টান দেওয়ার জন্য। আলিফের নিজস্ব কোনো সাউন্ড নাই। যেমন যে কোনো অক্ষরের একটা নিজস্ব সাউন্ড আছে, যেমন ধরেন বা, বা এর একটা সাউন্ড আছে, বা ফাথা বা, বা কাসরা বি, বা বা পেশ বু। কিন্তু আলিফের কোনো সাউন্ড নাই। আলিফ ইজ অনলি ইউজড ইন দ্য অ্যারাবিক লিটারেচার, অ্যারাবিক গ্রামার, অ্যান্ড আলিফ ইজ অনলি ইউজড টু এক্সটেন্ড দ্য সাউন্ড। যে যে সাউন্ডের পাশে থাকবে সেই সাউন্ডটা উচ্চারণ হবে। যেমন ধরেন আমরা আমরা যে হোমওয়ার্ক করেছিলাম, হোমওয়ার্কে দেখেন এখানে কি ওয়া, ওয়া ফাথা ওয়া। এই ওয়ার ফাথার সামনে যখন আলিফ আছে, দিস আলিফ ইজ জাস্ট এক্সটেন্ডিং দ্য সাউন্ড। ওয়া, আলিফ যদি না থাকতো তাহলে বলতাম ওয়া। ওয়া ওয়া আমি বলবো কুফু, কুফুয়া। যখনই আলিফ থাকবে তখন বলবো কুফুয়া। এই এই যে এক্সটেনশন অফ দ্য সাউন্ড, এক্সটেনশন অফ দ্য সাউন্ডের জন্য আলিফ ইউজ হয়। আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড বাই ইটসেলফ, ওর কোনো সাউন্ড নাই। ঠিক আছে, এই দেখেন ইদা, ই দা, আলিফ আছে। যদি আলিফ না থাকতো তাহলে আমি বলতাম ইদা।
যখনই আলিফ আছে তখন বলবো ইদা। এখানে দেখেন গয়েন, গয়েন ফাথা হচ্ছে গ, গয়ের সাথে যেহেতু আলিফ আছে তখন বলবো গ। যদি আলিফ না থাকতো বলতাম গ সিকিন। আর যেহেতু আলিফ আছে গ সিকিন। So alif is only used to extend the sound of the previous letter. হ্যাঁ, সো এই জন্য যদি আমরা এইভাবে বাংলাদেশি মুসাফের মতো করে আলিফের উপরে ফাথা দেই, তখন সে আর এক্সটেনশন কোনটা আর এক্সটেনশন কোনটা না এটা বোঝা যাবে না। এই জন্য ফরহাদ দিস ভাই, ইজ দ্য ইউনিভার্সাল। হ্যাঁ বলেন। সরি, আপনি কি একটু প্রিভিয়াস ওই ইয়াতে আমাদের হোমওয়ার্ক পেজটাতে যাবেন? হুম। তো আপনি যে এখানে যে দিয়েছেন মানে বি বিটাতে ইজা, তো এখানে এটা হলো হামজা হিসেবে ইউজ হয়েছে। সো এইটা হামজা, এটা এটা হচ্ছে, হামজা, এটা এটা হামজা হামজা, ই, যার কারণে এখানে আপনার কেসরা আসছে বা কেসরা আসছে, জবর জের আসছে। জের আসছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যখন এটা হামজাতুল ওয়াসি হবে তখন এটাতে জের জবর পেশ থাকবে না। এই যেমন এইখানে দেখেন, নিচে দেখেন এই যে আল মাউতু, হ্যাঁ, এই যে হুম, আল বললাম কারণ আমি জানি যে আল লাম আছে বলে এটা আ আলিফের পর হবে। লাম আছে, হ্যাঁ, আচ্ছা। এটা হুম, আলিফ না, এটা হামজা। তো এই হামজাতুল ওয়াসিলকে আমি চিনি কারণ যেহেতু লাম আছে বলে। লাম কিন্তু আছে, আচ্ছা কিন্তু আপনারা তো এখন ওই রুলসটা জানেন না, আপনাদের শুধু আচ্ছা চেহারা দেখে চিনতে হবে। আপনারা চেহারা দেখে চিনবেন যে এরকম ঢেউ খেলানো যদি আলিফের উপরে থাকে সে আসলে আলিফ না, সে হচ্ছে হামজাতুল ওয়াসিল। বাট এটা কি ওয়াসি, আল ওকে। হবে না কি হবে সেটা তো আমরা এখনো ওই সেন্টেন্স বা ওয়ার্ড পড়াতে আমরা শিখি নাই। আমরা তো এখন শুধু অক্ষর শিখতেছি। তো এই জি, এট দিস স্টেজ, ধরে নেন আমরা একদম বাচ্চা একটা মানুষ, আমরা কিচ্ছু পড়তে পারি না, আমরা এখনই পড়া শিখতেছি। আমাদেরকে বলা হয়েছে যে এই লম্বা দাগটা হচ্ছে আলিফ, লম্বা দাগের উপরে যদি কিছু থাকে সে আর আলিফ না, সে অন্য কেউ, অন্য কে, সে হচ্ছে আচ্ছা, হামজাতুল ওয়াসিল। আপনি ওকে, এইরকম ভাবে বুঝবো। হ্যাঁ, হ্যাঁ, বেশি বুঝতে গেলে আউলে যাবে জিনিসটা। হুম। না ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো হামজাতুল ওয়াসিলের সাথে আলিফ, যে আমরা হামজার সাথে আলিফ আমরা মিলিয়ে ফেলি, তো এখানে কিছু কিছু জিনিস যেটা আমি বলে ফেলছি আমি আবার দেখাচ্ছি একটু বোঝার জন্য। সেটা হচ্ছে যে আলিফের কোনো সাউন্ড নাই, আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। তারপরে হচ্ছে আলিফের উপরে কোন রকমের হারাকা হয় না, যে আ ই উ এগুলো হয় না। হ্যাঁ, জবর জেড পেশ এগুলো হয় না। আর আমি একটু জবর জেড পেশটা আমি মনে রাখতে পারি না, আমি আসলে ফাথা কাসরা দাম্মা শিখছি, তো আমি বারবার ওইটাই বলবো। এবং আমি প্রেফার করবো আপনারাও এটা শিখে ফেলেন, তাহলে আমরা আমাদেরকে এটা দিয়ে শিখান, তাহলে আর কনফিউশন, হ্যাঁ, সবাই তাহলে এক না ফাথা রাখতে পারে। কাসরা দাম্মা এভাবেই শিখবা। আমরা তো ফাতা কেসটা কাসরা দাম্মাই শিখ বলবো, তাই না? হ্যাঁ আমরা হ্যাঁ, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই শিখবো আমরা। এখন ওই আমরা তো আর লেভেলে এখন যাই না পিছনে ওই ব্যাক ক্লাসে। করবো না। বাট যখন আমরা পুরোনোতে যাব না, পুরোনোতে গেলে আউলা যাবে জিনিসটা। জি, সেটাই। আচ্ছা, এখানে দেখেন আরেকটা পয়েন্ট আছে হচ্ছে যে হামজা অন দা টপ অফ দ্য আলিফ, আলিফের উপরে হামজা থাকতে পারে, হামজা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। হ্যাঁ, তো হামজা যেখানেই থাকুক, হামজা চিহ্নটা উপরে থাকার সাথে সাথে সে আর আলিফ থাকছে না, সে হামজা হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর অনেক জায়গায় এইটাই একই কথা ঘুরে ফিরে আবার আসতেছে যে কখনো আমরা আলিফের মতো দেখলে যেন মনে না করি এটা আলিফ, এটা আসলে হামজা। আলিফ শুধু যদি একা চুপচাপ দাঁড়িয়ে থাকে সে আলিফ। আলিফ আবার এমনি ছোট্ট আলিফও আছে যেটা অনেকে মিস করছেন, চোখে দেখেন নাই। এই যে এখানে মিমের পাশে সামনে একটা আলিফ, মিমের মাথার উপরে না কিন্তু মিমের সামনে। হ্যাঁ, সামনে যদি থাকে তখন সেটা আলিফ। হুম। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে যে ওইটার উপরে আলিফ থাকে সেটাও আলিফ, যেমন এটা একটা মুসাব, এটা পুরোপুরি মাদানী মুসাব না, মানে এটা হচ্ছে কি যেন একটা মুসাব। তো ওদেরও এই যে এই আলিফটাও ওই এক্সটেনশনের জন্য ইউজ হচ্ছে, কিন্তু এটা হায়ের আসলে সামনে হওয়ার কথা, কিন্তু ও মাথার উপরে দিচ্ছে, বাট জিনিস একই। তা আমরা এরকম এক্সাম্পল পাবো না, আমরা যে কোরআনটা পড়বো সেটার আলিফটা সামনেই থাকবে, মাথার উপরে থাকবে না। জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম, বাট দিস ইজ আলিফ। সো এই আলিফ গুলো আমাদের লাগবে ওই যে উচ্চারণ করার জন্য। দেখেন এখানে আমি দুইটা টেবিলে আলাদা আলাদা করে দেখিয়েছি যে আলিফ স্টার্টিং এ হয় না। হ্যাঁ, আর হামজা যে কোনো জায়গায় থাকতে পারে, শব্দের শুরুতে মাঝখানে শেষে সব সব জায়গায় থাকতে পারে, বিভিন্ন চেহারায় থাকবে। কখনো এরকম চেহারা, কখনো এরকম চেহারা, কখনো এরকম চেহারা, কখনো এই হামজাতুল ওয়াসিল আকারে থাকবে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি। একটা পুরনো জি, বাংলাদেশে যারা পড়ছেন তাদের কারো কোনো কনফিউশন? লাবণী না, একটু আমি চেষ্টা রিপিট। করতেছি ব্ল্যাঙ্ক পেজ হয়ে পড়ার জন্য, যা আগে যা ছিল ওগুলো মাথায় আনতেছি না। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া যে আমি পুরনো জিনিস মাথায় আনবো না, আমি নতুন একটা জিনিস শিখতে আসছি, ব্যাস দ্যাটস ইট। দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, যে এই এক্সাম্পলটাতে সবকিছুই আছে। হ্যাঁ, এখানে আলিফও আছে, হামজাও আছে, হামজাতুল ওয়াসিলও আছে। আলাদা আলাদা কালার দিয়ে বোঝার চেষ্টা করছি। সবাই একটু চোখ বন্ধ করে চুপচাপ মানে চোখ বন্ধ করে চোখ খুলে just ঠান্ডা মাথায় দেখেন।
কোনো একটা যদি মনে হয় যে এটা কেন আলিফ হলো বা এটা কেন হামজা হলো আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে যে সেকেন্ড আলিফ যেটা মার্ক করছেন এজ এ আলিফ, হুম আলিফের হুম উপরে তো একটা মার্কিং আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা এইটা কেন হচ্ছে হামজাতুল ওয়াসল? এইটা হচ্ছে একটা মার্কিং, এটা এটা হচ্ছে একটা জিরো থাকবে, অনেক জায়গায় থাকবে, আলিফের উপরেও থাকে, ওয়াও এর উপরেও থাকে, এইটাকে বলা হচ্ছে যে সাইলেন্ট লেটার। হ্যাঁ, এইটার কারণটা, এটা থাকবে অনেক জায়গায়, এটা কি কাজে লাগে এটা অনেক পরে শিখবো, বাট আপাতত জেনে রাখেন এটাও আলিফ। হ্যাঁ, এই আচ্ছা গোল্লা আচ্ছা। যদি থাকে, না, সেটা এটা দেখলাম যে গোল্লা মানে বলেন। গোল্লা আপনার আলিফের উপরে কিছু আছে অথচ এটা কনসিডার করতেছেন আলিফ হিসেবে, নট হ্যাঁ এজ মানে এ হামজাতুল ওয়াসিল। না, সো হামজাতুল ওয়াসিল হলে এরকম ঢেউ মতো হতো, এরকম ঢেউ হতো। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আলিফের উপরে আলিফের উপরে এরকম গোল কিছু হলে সেটা আলিফ হিসেবে সেটাও গণ্য আলিফ, হবে। সেটাও আলিফ, কিন্তু সেটা সাইলেন্ট লেটার, আমরা পড়ার সময় আসলে পড়বো না, ওটার একটা এই বিশেষ কারণ আছে, বাট মাদানী হ্যাঁ, মুসাফে সবকিছুই থাকবে। একটা জিনিস তো আমাদের মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কি তাহলে মাদ হবে ফরহাদ ভাই? নামাজ হবে না, মাদ মাদ হবে হবে না, না, এই জন্য মানে এটা সাইলেন্ট আলিফটা লেটার তো থেকে ইউজ কাউন্টেবল। করবো না। না, এটা মাদেবল না, যেমন এটা হচ্ছে তু, জাস্ট জাস্ট নর্মাল তু, এখানে আর মাদ হবে না, কারণ মাদ অলরেডি আছে, কারণ এই যে এইটা আরেকটা মাদ, তু এর সাথে হ্যাঁ হচ্ছে উ, আর ওয়াও থাকলে এটা এমনি হ্যাঁ, তু, একটা মাদ হয়ে যাচ্ছে। এমনি মাদ হচ্ছে। কিন্তু তাহলে এই আচ্ছা এখানে ঠিক মাদ আছে। হবে, দেখেন হামজা ফাতা আ, আয়ের সামনে আলিফ, তখন আ। হুম। ওকে। আতু। আচ্ছা, এইটা কাজটা আসলে এটার সাথে না, এটা অন্য কোনোটার থেকে আমি কপি পেস্ট করেছি, ওখান থেকে মোছা হয়নি ঠিক করে, এটা কনফিউজ হয় না, এটা আমি মুছে দিব পরে স্লাইড যখন দিব। এটা কিন্তু ওয়া ফাথা ওয়া, ওয়া আকু। কু না, এটা ত। যাক, ওই এখন ওকে। কনফিউশনে না যাই, এগুলোর জন্য আমরা শিখবো, কারণ এই অক্ষর চিনতে আমাদের মেইনলি ভুল হয়। আচ্ছা, তো এখন কি এখানে কারোর কোনো কিছুতে মনে হচ্ছে যে এই এই অক্ষরটা কেন আলিফ হলো বা হামজা হলো? না, 30 সেকেন্ডস মোর সময় দেন, আমরা বাকিটা শেষ করি আমি। দেখেন। ফরদ ভাই, জি ভাই বলেন। ফরদ ভাই শোনা যাচ্ছে? জি শোনা তাহলে যাচ্ছে, কি বলেন। আপনি বলতে বলতে চাচ্ছেন এখানে আলিফ স্ট্রেইট থাকবে, কোনো বাঁকা ঠাকা হবে না, যেটা সামনে রাউন্ডে থাকবে উপরে, হুম। আলিফটা সোজা থাকবে, আমার right? হ্যাঁ, আলিফ সবসময় সোজাই থাকে, সেটা দিয়ে কোনো কনফিউশন ছিল না, আলিফ আলিফ সবসময় সোজাই থাকে। কনফিউশন যেটা ছিল সেটা হচ্ছে যে আলিফের আলিফ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, দেখতে মনে হয় যেরকম আলিফ দিয়ে শুরু হচ্ছে, সেইটা আসলে আলিফ না। এটা ছিল ফার্স্ট কথা, যেটা গত ক্লাসে বলেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে আলিফের উপরে শুধুমাত্র মানে যে জিরো আলা, যেটা এইটা আমি কনসিডার করবো, এছাড়া আলিফের উপরে কোনো কিছু থাকলে সে আসলে আলিফ না। আচ্ছা, এবং আলিফের মতোই, যেটা আমরা বাংলাদেশে বা ছোটবেলায় শিখেছিলাম আলিফের উচ্চারণ আ, সেই একই উচ্চারণ হচ্ছে হামজাতে, তার হামজার উচ্চারণ হচ্ছে আ, কিন্তু আলিফের কোনো উচ্চারণ নাই, আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। এটা এই জন্য যখন এক্সটেনশনের জন্য আলিফ ইউজ করে। আলিফ শুধুমাত্র এক্সটেনশনের জন্য ইউজ হবে, আলিফের কোনো সাউন্ড নাই। এবং অ্যারাবিক গ্রামারে আলিফ এক্সটেনশন শুধু না, আলিফের মিনিং আছে, যেমন কিছু কিছু শব্দের শেষে যখন আলিফ হয় তখন তার বচন চেঞ্জ হয়ে যায়, বচন মানে হচ্ছে প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। আহ, তারপরে কোনো সময় ধরেন দ্বিবচন হয়, যেটা মানে এগুলো হচ্ছে আপনাদের কোর্সের সাথে না, আমি জাস্ট অ্যারাবিক গ্রামার থেকে বলছি। সেটা হচ্ছে ধরেন একটা শব্দ অ্যারাবিকে কিন্তু তিনটা বচন, মানে আমরা যেমন বাংলায় জানি হচ্ছে এক বচন আর বহু বচন, তার মানে আমি যদি বললাম বহুবচন। যে গরু অথবা গরুগুলো, কলম কলমগুলো, মানে দুইটা। হ্যাঁ, কিন্তু ইংলিশেও তাই, ইংলিশে আপনি যদি বলেন যে হচ্ছে মানে হ্যান্ড অথবা হ্যান্ডস, কিন্তু দুইটা হ্যান্ড তিনটা হ্যান্ড এরকম কোনো উপায় নেই, কিন্তু অ্যারাবিকে আছে। অ্যারাবিক হ্যাজ থ্রি বচন, হ্যাঁ, ওখানে এক এক বচন আছে, দ্বিবচন আছে, আর বহু বচন আছে। তার মানে যদি দুইটা আমব্রেলা হয় তখন একরকম শব্দ হবে, আর তিন চার পাঁচ ছয় 10 100টা অন্য শব্দ। তার মানে অ্যারাবিক এই জন্য ইম্পর্টেন্ট যে দুই দিয়ে অনেক কিছু বোঝায়, ধরেন দুইটা হাত, দুইটা চোখ, এই দুই যখনই হবে তখন ওই শব্দটার শেষে একটা আলিফ হয়, তখন আপনি যদি আলিফের উচ্চারণ না করেন তখন মিনিংটা এক বচন বোঝাবে। ও, সো দ্যাটস ওয়াই alif doesn't have any sound, but alif make the word চেঞ্জ দ্য ফর্ম অফ ইট, মানে ও যে ফর্মে থাকে সে ফর্ম থেকে চেঞ্জ হয়ে যায়, অথবা তার দ্বিবচনে ছিল বহু বচন হয়, বহু বচন ছিল দ্বিবচন হয়। এই যে চেঞ্জেসটা হয়, দ্যাটস ওয়াই আলিফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি মা দে মানে উচ্চারণে ভুল করি তাহলে আমার অর্থগতভাবে বিরাট চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই যে আরেকটা শিখছিলাম গতদিন, এই যে লামের সাথে যখন আলিফ থাকে তখন এই লামের লা, এই লা মানে না, আর এই আলিফ থাকার সাথে সাথে অবশ্যই না এরকম একটা এমফাসাইজ হয়, সেটাও মিস হয়ে যাবে। আমি যদি বলি শুধু না, তাহলে
না, কিন্তু আমি যখন বলবো অবশ্যই না, দের আর টু ডিফারেন্ট মিনিং আছে। হ্যাঁ, তো এই যে অবশ্যই না জানার জন্য আলিফ লাগবে। সো আলিফ ইউজেস ফর ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস ইন ডিফারেন্ট সিচুয়েশন, বাট আলিফ ডাজন্ট হ্যাভ এনি ওন সাউন্ড। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা ভাইয়া, আলিফ আমরা এখানে একটা মাদ হিসেবে ইউজ করতেছি, এই মাদটার নাম কি? মাদ আসলি, আমরা শিখবো এটা, মাদ মাদে আসলি শিখবো। আসলি, আচ্ছা। মাদ আসলি তিনটা তিনটা মাদ হয়। তিনটা আছে। একটা হচ্ছে আলিফ দিয়ে, ওয়াও দিয়ে, ইয়া দিয়ে, তিনোটা দিয়ে টান হয়। হ্যাঁ, আ, উ, ই সবগুলোতেই টান হয়। কিন্তু এই তিনটা মাদকে একসাথে থেকে করে বলা হয় মাদ আসলি, এবং আসলির ভিতরে তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। আমরা আপাতত শুধু আলিফের নিয়েই চিন্তা করছি। যখন আমরা ওই মাদের চ্যাপ্টারে যাব তখন আমরা এই তিনোটাই শিখবো, যে মাদ দিলে কিভাবে উচ্চারণটা চেঞ্জ হয়। যেমন ভাইয়া জি, থ্যাংক ইউ। ভাইয়া যদিও খুবই বেসিক একটা কোশ্চেন, আমি আরেকবার একটু কনফার্ম হওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। কখনো বলছিলেন যে যে আলিফের উপরে যদি কিছু থাকে তাহলে এটা আলিফ না? হ্যাঁ, আমি বলছিলাম এই এই জিরোটা, জিরোটা বলা হয়নি, জিরো থাকতে পারে কিন্তু সেটাও আলিফ। আচ্ছা, যদি জিরো থাকে তাহলে সেটা আলিফ। তাহলে হ্যাঁ কি ওটা আমরা আলিফ হিসাবে কাউন্ট করব? হ্যাঁ, জিরো থাকলে আলিফ হিসেবে কাউন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। এটা আসলে এটা এটা আমরা যখন পড়বো তখন আমাদের এটা ইউজ হবে না, বিকজ এটা আসলে সাইলেন্ট লেটার। কোনো অক্ষরের উপরে যদি এরকম জিরো থাকে, সেটা সাইলেন্ট লেটার ফর রিসাইডার, যে পড়বে তার জন্য ওটা সাইলেন্ট, বাট ইট হ্যাজ এ মিনিং অন ইট। হ্যাঁ, যে ওটা ওটা ইউজ হয় কোনো একটা কারণে, গ্রামাটিক্যাল একটা কারণে ইউজ হয়। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে, যে কারণে আমি বারবার বলছিলাম যে ইউনিভার্সাল ফন্ট এবং লোকালাইজ ফন্ট। আমাদের বাংলাদেশে আমরা ছোটবেলায় যে ফন্ট গুলো দেখছি, ওইখানে যে কোরআন পড়ানো হতো, সে কোরআনে কিন্তু অডিয়েন্স যারা ছিল তারা শুধুমাত্র পড়তে চাইতো। যেহেতু শুধু পড়তে চাইতো, তাদের জন্য সহজ করে একটা ফন্ট দাঁড় করানো হয়েছিল, যে আলিফের উপরে জবর দিয়ে দিল, এটা এখানে মানে মানে যেভাবে পড়লে সুবিধা হয়। কারণ তখন তাদের উদ্দেশ্য এটা ছিল না যে কোরআন পড়ে অর্থ বুঝবে। যেহেতু ওই কোরআন দিয়ে শুধুমাত্র ঝরঝরা মুখস্থ করানো হতো, পড়ানো হতো, তো তো ওইখানে কোনো ইউনিভার্সাল জিনিসগুলো চিন্তা করা হতো না। কিন্তু এখন যে মুসাফ গুলো আসছে, দিস ইজ ফর মাল্টিপারপাস। আপনি পড়তেও পারবেন, আপনাকে মুখস্থ করতে হবে, আপনি কদিন পর এখান থেকে অর্থ বুঝবেন। আমরা আল্লাহ যদি রাখে এরকম পর্যায়ে যেতে পারি যে আমরা কোরআনের লাইন পড়বো, একটা করে আয়াত পড়বো, আয়াতের অর্থ বুঝবো। মানে আমি যেটা এখন ট্রাই করতেছি, যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন একটা আয়াত পড়বো, আয়াতের অর্থ সাথে সাথে বুঝবো। তো এর জন্য তো আমি আবার আরেকটা বই খুলে বসে পড়বো না, সো আমি একই কোরআন পড়বো। সো যেহেতু আমরা একই কোরআন পড়বো, সো আমাকে ইউনিভার্সাল ফন্টে থাকতে হবে, যাতে আমি মানে দেখলে বুঝতে পারি যে কোনটার মানে কি। তো এই কারণে কিছু কিছু চেহারা আসবে, কিছু কিছু চিহ্ন আসবে, যেটা হয়তো আমরা রিসাইডারের জন্য খুব বেশি জরুরি না, কিন্তু যারা মানে বুঝতে হবে তার জন্য খুব জরুরি। তো এইটা হচ্ছে ওয়ান অফ দেম, এই যে আলিফের উপরে জিরো, এটা হচ্ছে ওয়ান অফ দেম, যে সাইলেন্ট লেটার, বাট ইট হ্যাজ এ ইমপ্লিকেশন ইন দ্য মিনিং। হ্যাঁ, যেটা আমরা হয়তো এখন বুঝবো না, যেহেতু আমরা জাস্ট মানে রিডিং পড়ছি, রিডিং পড়তে ওটা খুব বেশি দরকার হচ্ছে না, সো উই ডোন্ট রিয়েলি কেয়ার, বাট ইট হ্যাজ এ মিনিং অন ইট। যেটা তো আমি এখন ফেস করছি, যেটা কি কাজে লাগে আমি জানি, কিন্তু আপনার এখন বলার দরকার নেই, কারণ আপনি জিনিসটা গুলিয়ে যাবে। ফরহাদ ভাইয়া, হুম। আমার একটা কোয়েশ্চেন ছিল। এই যে আমরা বাংলাদেশে তো ওই যে যে জবর পেশ এগুলো দিয়ে শিখছি, তো তো আপনি এখন যেগুলি বলছেন যে মা দাঁড়িয়ে, এটা সম্পর্কে আমি আসলে কিছুই জানি না। সো কোনো সমস্যা নেই, এটা নিয়ে কি আমাদের একটু ক্লাস হবে পরে? অবশ্যই হবে। আমি তো আচ্ছা, আমি ওকে। আমি তুমি জানো না কিনা জানি না, ইভেন আগের ক্লাস যেটা, হুম। আমি যেটুকু পড়াই সেটুকুর উপরে হোমওয়ার্ক দেই। সো আমি মানে হোমওয়ার্কের বাইরে, মানে পড়ার বাইরে হোমওয়ার্ক দিব না ইনশাল্লাহ। যদি বাই মিস্টেক দিয়েও ফেলি, সেটা আমি বলবো এটা বাদ দেন। সো আমি যেটা করবো, আমি পড়াবো এবং হোমওয়ার্ক দিব, আস্তে 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 পুরো জিনিসটা শিখে ফেলবো। সো আমি কখনোই এই যে মাত্রা যত যা বলছি, ইটস আ জার্গন এট দিস স্টেজ, মানে এগুলা বোঝার কোনো দরকার নেই। মানে আচ্ছা, এক কান্দে ঢুকে আর কান্দে বের করে দাও, ঠিক, এটা জাস্ট নো প্রবলেম। বলতে গেলে অনেক কথা চলে আসে, এই জন্য হ্যাঁ, বলা। কিন্তু আচ্ছা, কোনো কিছুই জানতে হবে না, আমি যা জানাবো শুধু সেইটাই ওই তোতা পাখির মতো পড়ে গেলেই হবে। ওকে, ঠিক আছে ভাই, হ্যাঁ, থ্যাংক এবং আমি মাদ অবশ্যই ইনশাল্লাহ একসময় আসবো, আল্লাহ যদি ইউ। হায়াত দেয় আমি ওই মাদ পর্যন্ত যাব। সো মাদ যাব, শুধু মাদ না, আর অনেক কিছু যাব, কিন্তু জাম্প করে যাব না, আমি সব সিকুয়েন্সিয়ালি যাব। হ্যাঁ, যার জন্যই আমি প্রথম ক্লাসে, আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছি, তখন কিন্তু কয়েকগুলো জিনিস বলেছিলাম, যে আমি অনেকগুলা বই ঘাটাঘাটি করছি, এবং আমি নিজে কিছু বই পড়ছি, পড়ে দেখলাম যে বইগুলাতে একটা সিকোয়েন্সে যায়, কিন্তু আমি যখন নিজে অ্যাজ এ নন অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের লোক যখন পড়া শুরু করছি, আমার কাছে যে জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি আগে মনে হয়েছে, আমি সেগুলো আগে শেষ করছি। হ্যাঁ, এবং সেগুলার হিসাবে আমি সিকোয়েন্সে দিচ্ছি, কারণ আমি দেখছি যে এই মাত্রা বোঝার জন্য আলিফটা বোঝা দরকার।
এই জন্য আজকে আমি আলিফ বুঝাচ্ছি এবং সময় দিচ্ছি, এখনো কিন্তু সময় দিচ্ছি আলিফে, বিকজ এই আলিফটা কাজে লাগবে মাদে গিয়ে। আমি যখন মাদে গিয়ে রেফার করব যে এই ছোট্ট দাগটা এটা একটা আলিফ, হ্যাঁ, এবং এই আলিফটা হচ্ছে মাদ আলিফ, তখন সবার মনে পড়বে যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। কিন্তু আমি যখন শিখছি তখন আমাকে এভাবে শেখায় নাই। হ্যাঁ, তখন করছে কি ডাইরেক্ট আমার মাদের ক্লাসে গেছে, মাদের ক্লাসে গিয়ে বলছে যে এটা আলিফ। তখন আমি বলছি এই আলিফ আবার কোথায় ছিল, একদিন তো দেখি নাই। তখন বলছে না না, এই ছোটগুলাও আলিফ। ও ছোটগুলো আলিফ, ও আচ্ছা, মানে জিনিসটা হেফাজত আগে পরে করে শিখছি। এই জন্য আমি যত ব্যাচ যাচ্ছে আমি নিজেও শিখতেছি যে এক একটা স্টুডেন্ট এক একটা কোশ্চেন করে, তখন আমি বুঝি যে না এটা তার মানে আগে দেখিয়ে আসতে হবে। ওই জন্য আমি সিকোয়েন্স গুলো চেঞ্জ করি। তো জাস্ট আমার সিকোয়েন্সে ফলো করে যাও, ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। জি, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। তো কিছু এক্সট্রা জানতে হবে না, আমি যা জানাচ্ছি শুধু এইটুকু জানলে হবে। এবং বোকা থাকায় হচ্ছে বেশি ভালো শিখতে পারবা। আচ্ছা, তো তো বোকা এখানে তো কারো কোনো থাকতেই সমস্যা? হবে ভাইজান। হ্যাঁ, বলো বোকা তো থাকতে হবে, পারি না তো কিছু, তো বোকা থাকতে হবে না। না, আপনি যত পারবেন না ভালো, ততই ভালো শিখতে পারবেন। আমাদের এই কোর্সে এখন আমাদের পড়া আজকের মতো শেষ, আমি জাস্ট কিছু বেসিক কথা বলে জাস্ট শেষ করে দিব। হোমওয়ার্কটা একটু দেখা দিই। আমরা এই হোমওয়ার্কে আজকে এই এই একই রকম আমি 3-4টা বাক্য দিছি, দিয়ে 5টা অক্ষর খুঁজতে দিছি। আমরা আগের দিন 3টা শিখছি, ওই 3টা, আর আজকে যে 2টা শিখলাম সেই 2টা। তার মানে হা, হামজা, ইয়া, আলিফ আর ওয়াও। হ্যাঁ, এই 5টা এখান থেকে বের করবো সিকোয়েন্সিয়ালি। যেমন এটা হচ্ছে আমি বলে হা দিই, এটা হামজা হামজা, ইয়া এটা হচ্ছে ওয়া, ওয়াও এর ইয়া সামনে একটা ছোট্ট আলিফ আছে। আলিফ আবার এখানে ইয়া আমরা কিছু জানি না, এগুলো কি আমার জানার দরকার নেই, কিন্তু দরকার জানি নেই। হচ্ছে এটা হামজা। হ্যাঁ, আবার এই হাটা আমরা জানি, হা আজকে শিখছি এই হাটা এরকম দেখতে হয়। ওয়াও ওয়াও শিখছি। এই কার সাথে একটা আলিফ আছে, এটা কিন্তু কায়ের আলিফ, কা কিন্তু এরকম একা হয় না, এই আলিফ ঢুকছে, তার মানে এটা আলিফ। তারপরে এখানে একটা ওয়াও, এটা বা, বা এর সাথে একটা আলিফ ঢুকছে, আলিফ। তারপরে এই যে এখানে একটা ইয়া, আবার এখানে একটা আলিফ। তার মানে আমি এই যেগুলো যেগুলো পেলাম সিরিয়ালে লিখে যাব, এখানে সিরিয়ালে লিখে যাব। আর এই যে প্রত্যেকটা পেজ, এই যে হা এবং হামজার পেজটা আমরা ফিল আপ করবো, ওই যে আমরা পিডিএফ দিচ্ছি সেই পিডিএফে। এবং এখানে একটা ডেডলাইন দেওয়া আছে 23rd, মেক শিওর ইট উইল বি বাই 23rd। হ্যাঁ, এখন এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে মাসুদ ভাই যেমন ইনশাল্লাহ। বললো যে আমরা আমরা বোকা বোকা থাকবো বা পারি না, আসলে কেউই পারে না। এ- আপনার পারার জন্য বেশি ব্রিলিয়ান্ট হওয়ার কিছু নাই, জাস্ট একটু সময় দিতে হবে। আমি এক্সাম্পল দিই, একজন ভাইয়ের সাথে কালকে আমার কথা হয়েছে, উনি পুরা সপ্তাহে সময় পায় নাই, এবং আমি কিন্তু প্রত্যেককে নক করছি। আমি জানি না আহ, আমি কাউকে মিস করছি নাকি। আমার ক্লাসে যদি 20-22 জন থাকে যারা আজকে আসে নাই, তারা বাদেও সব মিলায় ধরেন 22 জন, 22 জনকে আমি ইন্ডিভিজুয়ালি নক করছি, এবং একবার না 2বার করে নক করছি। এবং যখন আমি পেয়ে গেছি, আমি হোমওয়ার্ক পাওয়ার সাথে সাথে আবার তার সাথে সাথে রিপ্লাই দিছি, দিয়ে আবার বলছি এটা ঠিক করে আবার পাঠান। তার মানে কি, আমার যদি 22 জনের সাথে মিনিমাম 3বার কমিউনিকেশন হয়, তার মানে কতবার, 66 টাইমস। 66 টাইমসকে যদি আমি 2 মিনিট করে যোগ করি, মানে তাহলে কত হয়, প্রায় মানে 120 মানে মিনিট, ধরে নিলাম প্রায় 150 মিনিট অন অ্যান অ্যাভারেজ। তা 150 মিনিট আমি যদি 1 উইকে বের করতে পারি শুধুমাত্র একটা ব্যাচে, আপনারা 10 মিনিট বের করতে পারবেন না? কেন পারবেন না? এবং মজার কথা হচ্ছে, কালকে যে ভাইয়া আমার সাথে, আমি কালকে তো 10টা 9:30টার দিকে মনে হয় আমি তাকে বললাম যে ভাইয়া হোমওয়ার্ক কিন্তু পাই নাই। সে বলে ভাই আমি পুরো সপ্তাহে সময় ম্যানেজ করতে পারি নাই, এই প্রিন্টার সমস্যা অমুক তমুক। আমি বললাম ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা খোলেন, খুলে মোবাইলের মধ্যে এডিট করে আমার এটা পাঠান। তারপরে সে মনে হয় কম্পিউটারে বসে পাঠাইছে, এবং আমার সাথে তার এই কনভারসেশনটা হয়েছে হাফ 1 আওয়ার, সে হোমওয়ার্কটা জমা দিয়েছে। তার মানে কি, আমি যখন তাকে বললাম তখন সে বসে হাফ 1 আওয়ারে করলো, সে যদি নিজে চেষ্টা করতো তাহলে আরো আগে দিতে পারতো। তার মানে এটা পসিবল, তাই না? আমরা যখন ভাবি যে আমার শরীর খারাপ ছিল, আমার এই ছিল ওই ছিল, আমরা কিন্তু সব কাজ করতেছি, আমরা অফিসে যাচ্ছি, বাসার কাজ করতেছি, নিজে 3 বেলা খাচ্ছি, হ্যাঁ, মানে এভরিথিং উই আর ডুইং, বাট ফর দিস পারপাস হাফ 1 আওয়ার বের করতে পারতেছি না। তাও আবার কি পুরা এক সপ্তাহে। এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইনশাল্লাহ। এবং আমি কিন্তু প্রথম ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম যে আমার আগের ব্যাচের কাছে আমি একটা রুটিন চাইছি, যে কে কখন পড়তে বসেন, তার একটা কমিটমেন্ট আমাকে দিতে হবে। আজকে আমি সেটা আপনাদের জন্য মনে করে দিলাম। আপনারা আমাকে এই সপ্তাহের ভিতরে সবাই সবার রুটিনটা পেশ করবেন, যে ভাইয়া আমি শনিবার দিন সকালবেলা পড়ি, বা রবিবার দিন সকালবেলা পড়ি, বা আমার শুক্রবার দিন বিকালবেলা পড়ি। যার যখন, সেটা সপ্তাহে 2 দিন পড়েন, 3 দিন পড়েন, আধা ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, এখানে এখানে বসিস না। হ্যাঁ, আমাকে লিখিত দিবেন, আমাকে টেক্সট করবেন, ঠিক আছে? মনে থাকবে?
ভাইয়া হামজা আর হার পিডিএফটা আপনি আমাদেরকে আবার পাঠাবেন, হামজা তাই আর তো? ওই পিডিএফ এর মধ্যেই আছে, যে মেইন পিডিএফটা পাঠিয়েছিলাম সব অক্ষরগুলার, সেটার আমি মধ্যেই আছে। আসলে এখানে খুঁজে পাচ্ছি না আসলে। আমি দেখি তো, আমি এই পিডিএফটা তো সবাইকে পাঠিয়েছি। ওই রাইটিং শিটটার মধ্যে। পিডিএফটা হ্যাঁ হ্যাঁ, রাইটিং শিটটার পিডিএফ মধ্যে আছে। এই যে পিডিএফটা আমি প্রিন্ট আউট করে নিছি, আমার সামনে আছে, এই কিন্তু আমি এখানে, পিডিএফটা জি এই পিডিএফটা। হামজা কিন্তু একদম লাস্ট পেজে। আচ্ছা, হামজা যে শুধু ইয়ার সাথে একটা আছে, এই পেজটার কথা বলতেছেন? এই যে এই পেজটা দেখেন, একদম হামজা লাস্ট পেজ, ওয়া, আচ্ছা জি জি জি, এই এইটা পেজটাই। আমাদের হোমওয়ার্ক তাই না? হ্যাঁ, জি এটা এইটা এটা এটা পাইছি। একটা, আর একটা হচ্ছে হা, শুধু হা খুঁজে বের করবেন, বড় হা, বড় হা মনে হয় এই যে এইটা, এই যে এইটা, জি জি এই জি, পেজটা। থ্যাংক ইউ, জি পাইছি। আচ্ছা, আচ্ছা ভাই, ফরাদ ভাই, বলে ফেলেন। ওই যে আপনি যেটা মানে হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক ছিল, জি, একটা ক্রস দিয়ে ধরেন হামজা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে ওয়াও, এরকম। হুম, এইটাও আমাকে ফিল আপ করতে হবে, তাই না? হ্যাঁ এটা আসলে আচ্ছা, এইটার হ্যান্ড রাইটিংটা একটু বাচ্চাদের মতো মনে হলো। এটাতে কি হয় জানেন, আপনি যখন লিখবেন আপনার চোখের সাথে কিন্তু ব্রেনটাও কাজ করে। এই ক্রস দিয়ে এই হাটার মানে কি বলেন তো? মানে এটা মানে যুক্ত না, এটা আলাদা, গুড, টোটালি রাইট। ডিফারেন্ট। এইখানে নিচে এক্সাম্পলটা দেখেন তাহলে বুঝবেন। সদ ও হুম, রহ, হ্যাঁ সদ ও না না রহু, এই রয়ের সাথে হা মিলিত না, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে না এটা এইরকম আজকে চেহারাও হা হয়। বুঝলাম, আমি মনে করেছি ওইটা লিখতেই হবে না। না না, ওই এই ক্রস দিয়ে লেখেন তাহলে ভালো হবে। ওই পুরা এখন এই ক্রস গুলার মানেই হচ্ছে এটা যে এ ডিসকানেক্টেড। যেমন দেখেন এই যে আগেরটাতে নুন, এই নুন হচ্ছে এর সাথে ডিসকানেক্টেড, আবার কানেক্টেড নুনও আছে। Yes. হ্যাঁ, এক্সাম্পল দেখেন, এই যে এটা হচ্ছে ডিসকানেক্টেড নুন, এটা হচ্ছে কানেক্টেড নুন। হুম, এই যে পিডিএফটা দেখতেছেন না, এইটা আমার নিজের বানানো, সম্পূর্ণ নিজের বানানো, এবং এই জিনিসটা কোনো বইয়ে আমি পাই নাই। এই কনসেপ্টটা আমি অনেক ধাক্কাধাক্কির পরে আমি পাইছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটা আমি একদম ডে ওয়ান থেকে দেওয়ার চেষ্টা করছি, শুধু প্রথম ব্যাচে এটা আমার দেওয়া হয়নি। হ্যাঁ, না প্রথম না ব্যাচে এটা এরকম খুব কাজে, এরকম পিডিএফ আকারে দেই নাই, সেকেন্ড ব্যাচ হ্যাঁ আপনাদের এটা ব্যাচ খুব দুজনকে কাজে, দিছি। ভাই আসসালামু আলাইকুম। জি, আপনি এই পিডিএফটা কি মেল করেছেন নাকি হোয়াটসঅ্যাপে দিয়েছেন ভাইয়া, এই আমি হোমওয়ার্কটা? এইটা একদম প্রথম দিন আমি একটা পিডিএফ এর একটা মানে ইমেল দিছিলাম, সেখানে পিডিএফটা দিয়ে বলছিলাম প্রিন্ট করতে। আপনি যদি পেয়ে না থাকেন আমাকে একটু ইমেল করেন আপনার ইমেল অ্যাড্রেসে, তাহলে আমার মনে হবে শুধু আপনাকে পাঠাতে হবে। বাট এমন কেউ আছেন যে এটা পাননি? কেউ আমি যদি থাকেন খুঁজে, এই পিডিএফটা না পেয়ে থাকেন, ওই আপা বাদে অন্যরা একটু বলেন, আমি তাহলে পাঠিয়ে দেবো। আমার ধারণা আমি সবাইকে পাঠিয়েছি, আমার ইমেল গুলো একটু চেক করলে দেখবেন যে প্রথম দিককার ইমেলই পাবেন এটা। হুম। তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুব কাজের জিনিস। যেমন এই যে এইখানে এই যে এইটা যে একটা বা, এইটা অনেকেই জানতে পারে না, অনেক হুম, পরে কোরআন হুম। পড়তে গিয়ে বের হয়ে যায়, আচ্ছা এরকমও বা হয়। তো মানে এই জন্য আমি এইটাতে অনেক সময় দিছি, যে এটা আমার ইম্পর্টেন্ট এটা বানানো। এখন ডে বাই ডে চেঞ্জ হবে, দেখা যাবে আপনার পরের ব্যাচে গিয়ে আমি হয়তো নতুন আরেকটা জিনিস পাবো, সেটা ইনক্লুড করবো, তো এইভাবে ইনক্লুড হবে। বাট আপনারা মোটামুটি আপডেটেড জিনিসই পাচ্ছেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাকে ওই কমিটমেন্টটা সবার দিতে হবে, পার্সন টু পার্সন, যে কে কখন পড়েন। মনে থাকবে এটা? আমাকে ইনশাল্লাহ। টেক্সট করবেন ইনশাল্লাহ। এখন এবং বললে হবে? না, এখন বলে তো মনে রাখতে পারবো না, আপনি টেক্সট করে দিয়েন জাস্ট চট করে, যে ভাই আমি অমুক সময় পড়বো। আমি একটা এক্সেল ফাইলে লিখবো, আমি মনে হয় প্রথম দিন দেখিয়েছিলাম একটা এক্সেল ফাইল। মানে আমি এটা কি ওইটাই আপনাকে খুঁজতেছিলাম যে সাথে এক্সেল নিয়ে ফাইলটা আমরা কই, ওখানে বসবো আমরা লিখে দিই। নাকি? আচ্ছা, ওটা আমি তাহলে একটা দিতে পারি, এটা গুগল শিট, যেটা আমার, বেটার হয় সেটা। ঠিক আছে আমি একটা গুগল শিট দিয়ে দিব, মানে ওদের আমার আগের ব্যাচের ওদের যে গুগল শিটটা আছে ওরকমই একটা জাস্ট আমি দিয়ে দিব। তাহলে তোর জন্য ঝামেলা কম হয়। হ্যাঁ, না না, সেটা দিতে পারবো, সেটা সমস্যা না। সমস্যাটা হয় হচ্ছে যে গুগল শিট আবার অনেকে গিয়ে আপডেট করতে পারে না, সবাই তো টেকনিক্যালি অতটা বুঝতে পারে না, দেখা যায় যে একটু আমরা ঝামেলা। তাহলে মেসেজ করে বলে দিলেই হবে না এটা যা জাস্ট? যেটা আমি গুগল শিটে দিব, হ্যাঁ হ্যাঁ। যে যেটা আপডেট করতে বলো সবার নামের সাথে সাথে থাকবে। হ্যাঁ, যে আমি 7 দিনের ডেট বলে দিব, যে শনি রবি সোম মঙ্গল, ওখানে যে যেটা বলেন যে ঠিক আছে আমি সকালবেলা 1 ঘন্টা পড়বো, আমি সন্ধ্যা 1 ঘন্টা পড়বো, বাট এবং ওইটা বলার পরে সবাই তার মোবাইলের ভিতরে ওই জায়গাটা সেভ করে রাখবেন, মানে মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখবেন, যারে আমার তো কোরআন পড়তে হবে, ওই অ্যালার্মটা যখন বাজবে তখনই বুঝবো ও, পড়ার টাইম হয়ে গেছে। শুধু না আমাকে এটা কি বলেন। জাস্ট আমাদের হোমওয়ার্ক রিলেটেড পড়াশোনা নাকি হ্যাঁ, কোরআন পড়া? হোমওয়ার্ক রিলেটেড, হোমওয়ার্ক আপাতত তো ও হোমওয়ার্ক রিলেটেড আচ্ছা কোরআন আচ্ছা। পড়া। অন্য যার না যার আমরা কোরআন যে পড়েন রেগুলার নিজেদের জন্য পড়ি ওইটা কাউন্ট হবে না, রাইট? না, ওটা ওটা আমার, ওটা আমি ওটা
দিয়ে তো খুব বেশি উপকৃত হচ্ছি না। আমার এখানে দরকার হচ্ছে আমার হোমওয়ার্কটা করা, কারণ হ্যাঁ ইভেনচুয়ালি আচ্ছা আমরা ওই কোরআনের হোমওয়ার্ক ওখানে যাবোই। আমরা ধরুন এইভাবে পড়তে থাকলে এক সময় যাবো। যেমন আমার ফার্স্ট ব্যাচ যারা, তারা কিন্তু এখন হ্যাঁ আমাকে আমার সাথে আর কোরআন ক্লাস করে না, তাদের সাথে আমি একটা মান্থলি কমিটমেন্টে গেছি। আমি একটু রেকর্ডটা বন্ধ করি। ভাইয়া আমি শুধু